ওকে, তো আজকে হচ্ছে ব্যাচ 4 এর ক্লাস নাম্বার 5। তো পঞ্চম ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ওকে, তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কন্ট্রোল ফ্লো। আচ্ছা, আমি মনে হয় কন্ট্রোল ফ্লোটা পার করে আসছি। এই যে এখানটায় কন্ট্রোল ফ্লো লেখাটা আছে, এটা হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়। তো কন্ট্রোল ফ্লোতে আমরা কি কি শিখবো? কন্ট্রোল ফ্লোতে আমরা শিখবো ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, ইফ এলস, ইফ ইলিফ এলস এবং নেস্টেড ইফ স্টেটমেন্ট সম্পর্কে। তো প্রথমে যদি বলতে চাই যে কন্ট্রোল ফ্লো, এই কথার মানে কি বুঝেন আপনারা? কন্ট্রোল ফ্লো অর্থাৎ ফ্লোকে কন্ট্রোল করা। একটা জিনিস একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, সেটাকে আপনি আপনার মতো করে কন্ট্রোল করতেছেন, এটাই হচ্ছে আসলে কন্ট্রোল ফ্লো। তো কেমন ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে পাইথন কোড যখন এক্সিকিউট হয় তখন লাইন বাই লাইন এক্সিকিউট হয়। এক লাইনের পর এক লাইন, এক লাইনের পর এক লাইন, প্রত্যেকটা লাইনকে পাইথন প্রোগ্রাম রিড করে। কিন্তু আপনার কখনো কখনো এমন হতে পারে যে কোনো একটা সত্য মিথ্যা এরকম একটা ডিসিশনের উপর বেসড করে আপনি কন্ট্রোল ফ্লোটাকে চেঞ্জ করতে যাচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। তারপর নির্দিষ্ট কিছু স্টেটমেন্ট বারবার কন্টিনিউ করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে লুপ ব্যবহার করতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে আসলে কন্ট্রোল ফ্লো। ব্যাপারটা বুঝছেন সবাই? কন্ট্রোল ফ্লো এর ব্যাপারটা। ওকে, থ্যাংক ইউ। সো আমরা তাহলে প্র্যাকটিক্যালি দেখি না। তো প্রথমে ইফ স্টেটমেন্টের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিই, যদিও ইফ স্টেটমেন্টের সাথে কিন্তু গত ক্লাসে আপনারা এমনিতেই পরিচিত হয়ে গেছেন। তারপরও আর একটু দেখে নেন ইফ স্টেটমেন্টটা কি জিনিস। এখানটা একটা ইফ থাকবে আর এখানটা একটা থাকবে কন্ডিশনাল এক্সপ্রেশন, এবং সেই কন্ডিশনাল এক্সপ্রেশনটা যদি ট্রু হয়, অর্থাৎ আমাকে ট্রু রেজাল্ট দেয়, সেই ক্ষেত্রে এখানটায় স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে, নতুবা এক্সিকিউট হবে না। এটাই হচ্ছে ইফ স্টেটমেন্ট। তো আমরা একটু পেন্টিংয়ে দেখি, পেন্টিংয়ে দেখাটা ইম্পর্টেন্ট। তো প্রথমত কি থাকবে সিনট্যাক্সে? আমরা সিনট্যাক্সটা সম্পর্কে একটু ভালোভাবে জানি। সিনট্যাক্সে থাকবে ইফ, এই ওয়ার্ডটা থাকবে, তারপর এখানটা একটা কন্ডিশন থাকবে। ধরে নেন এক্স একটা সংখ্যা, সেই সংখ্যাটা জোড় কিনা আমরা চেক করব। তো একটা জোড় সংখ্যার বৈশিষ্ট্য কি? সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পাবো? 0, ঠিক না? তারপর যদি সেটা ভাগশেষ 0 হয়, আমি এখানটায় লিখলাম প্রিন্ট, হ্যাঁ ইভেন, ইভেন লিখে দিলাম। তো একটু খেয়াল করুন, আমার এইখানটায় কিন্তু একটা ডিস্টেন্স আছে, মূল লাইন থেকে একটা ডিস্টেন্স আছে, এটা হচ্ছে 1 ট্যাব দূরত্ব, আর এটাকে বলে ইন্ডেন্টেশন। যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে আসছে, তারা ব্লক বোঝানোর জন্য এই যে ইফ এর মধ্যে প্রিন্টটা আছে, ইফ, এই প্রিন্টটা হচ্ছে ইফ এর আন্ডারে একটা ব্লক, এটা বোঝানোর জন্য অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে, এভাবে করে। কিন্তু পাইথনে এভাবে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে না। পাইথন যেটা করে সেটা হচ্ছে শুধুমাত্র ইন্ডেন্টেশন দিলেই হয়, সেকেন্ড ব্র্যাকেটটা লাগে না। তো অন্যান্য অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেকেন্ড ব্র্যাকেটটা মাস্ট, কিন্তু পাইথনে এভাবে করে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলে, কিন্তু ইন্ডেন্টেশনটা পাইথনে মাস্ট। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইন্ডেন্টেশনটা শুধুমাত্র দেওয়া হয় কোডগুলো মোর রিডেবল হওয়ার জন্য, যে আরেকজন প্রোগ্রামার দেখে যাতে সুন্দর করে বুঝতে পারে যে এটা এই ব্লকের আন্ডারে, এটা এই ব্লক, হ্যাঁ, এটা বোঝার জন্য অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইন্ডেন্টেশনটা ফলো করে। বাট পাইথনে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইন্ডেন্টেশনটা না দিলেও সমস্যা নেই, কিন্তু পাইথনে ইন্ডেন্টেশন ছাড়া কাজই করবে না। এক টাইপ সমান চারটা স্পেস, হ্যাঁ এক টাইপ সমান চারটা স্পেস। ওকে,
তাহলে আমরা একটু কোড নিয়ে কাজ করি সরাসরি, দেখি। তো ব্যাচ 4 ক্লাস নাম্বার 5 এটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। আচ্ছা, ক্লাস 5। ওকে। তো ক্লাস 5-এ আজকে এটার নাম দেই ইফ টেস্ট। হ্যাঁ, ইফ টেস্ট 04 দিয়ে দিই, তাহলে বোঝা যাবে এটা হচ্ছে ব্যাচ 4। ওকে, এটা হচ্ছে ইফ টেস্ট। আমরা আজকে ইফ এলস নিয়ে কাজ করছি, সেই ইফ টেস্ট নাম দিতেই পারি। ওকে, তো টার্মিনালটা ওপেন করে নিচ্ছি। প্রথমে আমি এখানটা লিখলাম ইফ এক্স টু জিরো। এই কথার মানে হচ্ছে এক্স যদি 2 দ্বারা নিঃশেষ বিভাজ্য হয়, তাহলে কি প্রিন্ট করবে? প্রিন্ট ইভেন। তো এক্স এর ভ্যালু কত এখানটায়? এক্স এর কোনো ভ্যালু আছে? না। তো এক্স এর ভ্যালু আমরা প্রথমে ধরে নেই, এক্স এর ভ্যালুটা হচ্ছে 10। 10 নিয়ে নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। আচ্ছা, সরি, পাইথন ইফ ওকে, কি দেখাচ্ছে? ইভেন দেখাচ্ছে। ব্যাপারটা কি বুঝছেন সবাই? কেন ইভেন দেখাচ্ছে? কারণ 10কে 2 দ্বারা ভাগ করা যায়, এবং ভাগ করলে ভাগশেষ কত হয়? শূন্য হয়। তো যেহেতু শূন্য হয়, শূন্য ডবল ইকুয়াল শূন্য, অর্থাৎ ট্রু। তো ট্রু হইলে সে এটা এক্সিকিউট করবে, আর যদি ট্রু না হয় তাহলে সে এটা এক্সিকিউট করবে না। তো চেক করে দেখি, এখানটায় 10-এর পরিবর্তে এখন আমরা 9 দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আবার আমি রান করছি। কি দেখাচ্ছে? এবার আর কোনো আউটপুট দেখাচ্ছে না। কেন আউটপুট দেখাচ্ছে না? কারণ এই যে 9টা, সে কি 2 দ্বারা ভাগ করা যাচ্ছে? যাচ্ছে না। সো সেই ইফ ব্লকের মধ্যেই প্রবেশ করবে না, সে এখানটা থেকে রিটার্ন করবে এবং সে নিচে চলে আসবে। তো নিচে কিভাবে আসছে, বা নিচে আসছে কিনা আসলে সেটা চেক করার জন্য আমরা নিচে আরেকটা দেই, প্রিন্ট দেই। প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। প্রশান্ত চক্রবর্তী, স্ক্রিনটা কিন্তু যথেষ্ট পরিমাণ বড়ই আছে। আপনি এই মুহূর্তে আসলে আমি আপনাকে হেল্প করতে পারছি না, যথেষ্ট পরিমাণ বড়ই আছে স্ক্রিনটা। বাকিদের সবার সমস্যা হচ্ছে? সো কারো কিন্তু প্রবলেম হচ্ছে না, আপনার সমস্যা হচ্ছে।
কেন সমস্যা হচ্ছে সেটা আপনার তরফ থেকে একটু সলিউশন করে নিন। আপনি স্ক্রিনটাকে একটু জুম করে নিন আপনারটা। এবার একটু খেয়াল করুন, আমি যদি এবার আমি কোডটা রান করি তাহলে কি হয়? সরি, আমি সেভ করি নাই। হ্যালো ওয়ার্ল্ড আসছে, একটু খেয়াল করুন। এইখানটায় আমার ইফ লজিকের মধ্যে সে যেহেতু প্রবেশ করতেই পারেনি, সে ইভেন্টটা প্রিন্ট করেনি। ইভেন্টটা প্রিন্ট না করে সে কোথায় চলে আসছে, তারপর নিচের লাইনে চলে আসছে। নিচের লাইনে এসে মারুফ আহমেদ, আমি আপনার কথা বুঝছি, আগেও বুঝছি, এখনো বুঝছি। সেটা হচ্ছে আপনি বলতে যাচ্ছেন রান অপশনটা উপরে, বাট এভাবে রান না করে টার্মিনালে রান করাটা ভালো, কারণ আপনার মানে হচ্ছে উপর দিয়েও আপনি করতে পারেন, সমস্যা নাই, ওটা আপনার ইচ্ছা। কিন্তু টার্মিনালে আমি বলবো যে টার্মিনালের সাথে যত তাড়াতাড়ি অভ্যস্ত হতে পারেন সেটাই হচ্ছে আপনার বেনিফিট। আপনি বেনিফিটেড হবেন যদি আপনি টার্মিনালে অভ্যস্ত হতে পারেন। সো যেভাবে করছি আমি সেভাবে করে ফলো করার চেষ্টা করুন। না না, ক্লোজ রানিং, রানিং শুরু হয়েছে। আচ্ছা, আমরা কন্টিনিউ করছি। 9 তো অড নাম্বার, হ্যাঁ 9 অড নাম্বার, ফাইন। তো 9 অড নাম্বার, এখানটা কি ইভেন লেখাটা আসছে? একটু দেখুন তো, বলুন তো আমাকে। আমার মনে হচ্ছে আপনারা ক্লাসে খুব একটা মনোযোগী না। আপনাদের কোশ্চেনগুলো, আপনাদের কথাগুলো শুনে আমার কাছে খুব মনে হচ্ছে যে আপনারা ক্লাসে খুব একটা মনোযোগী না। একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। আচ্ছা, আপনারা কি ক্লাস চলাকালীন সময় টাইপ করেন কেউ? ক্লাস চলাকালীন সময় কোনো ধরনের টাইপ করবেন না, মনোযোগ দিয়ে ক্লাসটা বোঝার চেষ্টা করুন। এটা ভেরি ইম্পর্টেন্ট বোঝাটা। কারণ প্র্যাকটিস আপনি সারাদিন করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু যদি না বুঝে থাকেন সেটাই সমস্যা। সো এখানটা খেয়াল করুন, যখন ইভেন হচ্ছে 9, 9কে যদি আপনি 2 দ্বারা ভাগ করতে যান, সেক্ষেত্রে সরি 2 দ্বারা ভাগ করে ভাগশেষ টাইপ কত আসে? এখানটায় 1 আসে, এখানটায় 1 আসে। কিন্তু যদি এখানটায় 1 আসে, সেক্ষেত্রে আমার এটা কি 0 এর সমান? সেটা 0 এর সমান না। তো যদি 0 এর সমান না হয়, তাহলে সে কি ট্রু অর ফলস কোনটা রেজাল্ট দিবে? এটা কিন্তু একটা লজিক্যাল এক্সপ্রেশন, সে কি রেজাল্ট দিবে? ফলস রেজাল্ট দিবে। তো যদি ফলস রেজাল্ট দেয়, সে কিন্তু ইভের ভিতরের যে ইয়েগুলো আছে, ব্লকগুলো আছে, সেগুলোতে সে এক্সিকিউট করবে না, সে বাইরেরটাতে চলে যাবে। ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে, থ্যাংক ইউ। সো এখন আসুন, একটা নাম্বার তো আমরা দেখলাম, যদি সেটা ইভেন হয় তাহলে সে ইভেন প্রিন্ট করে। এখন যদি হ্যাঁ, আমাকে সে চেক করবে একবার, এবার জানাবে যে সে ইভেন কি অড। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করবো? সেই ক্ষেত্রে আমাদেরকে এলস লিখতে হবে। এলস, এলস আসলে কি কাজ করবে? এলস হচ্ছে যখন আমার কন্ডিশনটা ট্রু হবে, তখন তো এই কাজ করবে ইফ এর জন্য। কিন্তু কন্ডিশনটা যখন ফলস হবে সেই জন্য কি কাজ করবে সেটা কি বলা আছে? নাই। সেই জন্য সেটা বলতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এলস লিখতে হবে। দরজা খুলে রেখে চলে আসছে কেন? দরজা বন্ধ করে দিলাম। একটু খেয়াল করুন, তো এলস এর ক্ষেত্রে কিন্তু আবার আলাদা করে লজিক দেওয়া লাগে না, কোনো কন্ডিশনাল এক্সপ্রেশন বা কিছু দেওয়া লাগে না। এলসটা হচ্ছে যেটা করে সেটা হচ্ছে, এটা যখন ফলস হয়, এটা ট্রু হলে তো এটা কাজ করবে, কিন্তু এটা যখন ফলস হবে তখন এলসটা অটোমেটিক কাজ করবে। সো এখানটা আমাকে কোনো এক্সপ্রেশন বা কোনো কিছু দেয়া লাগে না। এবার খেয়াল করুন, আমি জাস্ট লিখছি প্রিন্ট অড, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি।
এবার কি দেখাচ্ছে? অড দেখাচ্ছে। তো ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে, ধন্যবাদ সবাইকে। এবার একটু খেয়াল করুন, এতদিন যে আমরা ক্লাস করে আসছি, এতদিন যে আমরা যে ক্লাসগুলো করে আসছি, আমাদের ক্লাসে আমরা কখনো ইনপুট ফাংশন ব্যবহার করছি? করিনি। ইনপুট ফাংশন আসলে যেটা করে সেটা হচ্ছে ব্যবহারকারীর কাছ থেকে একটা মান নেয়। ধরেন এই যে এক্স এর মানটা তো কোনো একটা, আপনি কোনো একটা সফটওয়্যার বানাচ্ছেন, ধরেন সেটা কি করবে, জোড় কি বিজোড় সেটা প্রিন্ট করবে। তো সেটা প্রিন্ট করার জন্য আপনি তো ব্যবহারকারীর কাছ থেকে এক্স এর মানটা নিতে হবে। তো সেই ব্যবহারকারীর কাছ থেকে মান নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স এর মানটা ইনপুট করে নিতে হবে ব্যবহারকারীর কাছ থেকে। ইনপুট এক্স। তো এই ইনপুট ফাংশনের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে আপনি মান নিতে পারেন। গিভ এ নাম্বার, একটা নাম্বার দাও, ঠিক এটা হতে পারে। এটা আপনি ব্যবহারকারীকে বলে দিয়েছেন যে গিভ এ নাম্বার, তো সে কি করবে, একটা নাম্বার দিবে। কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা রয়ে গিয়েছে এখানটায়, সেটা হচ্ছে এই ইনপুট ফাংশন যেই কাজটা করে সেটা হচ্ছে সে যেই ভ্যালুই নিক সেটা কিন্তু এসটিআর, অর্থাৎ স্ট্রিং। সে স্ট্রিং ভ্যালু নেয়। তো আপনি যখন একটা নাম্বার দিবেন সে কিন্তু সেটা নাম্বার হিসেবে নিবে না, সে সেটাকে স্ট্রিং হিসেবে নিবে। তো তখন আপনি কি করতে হবে, তখন সেটাকে আপনি টাইপ কাস্টিং করে নিতে হবে। তো টাইপ কাস্টিং নিয়ে সবাই তো পরিচিত না? ইয়েস, সবাই টাইপ কাস্টিং জানে অলরেডি। তো আপনি একটা স্ট্রিং ভ্যালু পেলেন, মনে করেন এক্সটা হচ্ছে স্ট্রিং ভ্যালু, সেটাকে টাইপ কাস্টিং কিভাবে করবেন? টি এক্স, অর্থাৎ আপনি সেটাকে ইন্টিজারে কনভার্ট করে নেবেন প্রথমে। ইন্টিজারে কনভার্ট করে তারপর সেটাকে ব্যবহার করবেন। তো আপনি এইখান থেকেও কনভার্ট করতে পারেন, বা এইখান থেকে সরাসরি যদি আপনি এইভাবে লিখেন, ইনপুট নেওয়া যে ভ্যালুটা সেটা কিন্তু এইখানটা আসছে, আসার পর আপনি যদি এটার আগে আইএনটি দিয়ে দেন তাহলে কিন্তু সেটা কনভার্ট হয়ে যাবে। রাইট? আইএনটি ইনপুট গিভেন গিভ নাম্বার। থ্যাংক ইউ কাজী তানবিরুল ইসলাম। হ্যাঁ, এভাবে করা যাবে। সো আপনি এভাবে কাজটা করে নিতে পারেন। তো প্রথমে আমি কি করব, ইনপুটটা নিয়ে নিব। গিভ এ নাম্বার, আমি ব্যবহারকারীকে বললাম হ্যাঁ একটা নাম্বার দাও। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে আসলে কাজ করতে পারে কিনা। ঠিক আছে। আহ তারপর এইখানটা আমি দিলাম প্রিন্ট এক্স। এটা হচ্ছে চেক করার জন্য যে আসলে আমি যেটা বললাম সেটা ঠিক আছে কিনা। টাইপ অফ এক্স, এখানটা আমরা এক্স এর টাইপটা দেখি, আর বাকি কোডটা একটু কমেন্ট আউট করে রাখছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। একটু খেয়াল করুন, গিভে নাম্বার, আমি কি করলাম, সিক্স দিলাম। সিক্স দেওয়ার পর এখানটা কি দেখাচ্ছে, সিক্স দেখাচ্ছে, কিন্তু এদিকে কি আইএনটি দেখাচ্ছে না এসটিআর দেখাচ্ছে? কোনটা দেখাচ্ছে? এসটিআর। থ্যাংক ইউ হান্নান। তো এসটিআর কে কি আপনি কখনো দুই দিয়ে ভাগ করতে পারবেন? আপনিই বলুন। এসটিআর কে আপনি যখন মডুল অপারেটর ইউজ করবেন তখন কি করবে, এরর দেখাবে, সেটা এরর আসবে। সো প্রথমে আপনাকে যেটা করতে হবে, সেই এসটিআর কে কনভার্ট করে নিতে হবে টাইপ কাস্টিং এর মাধ্যমে। কি হবে, আইএনটি, আইএনটি দিয়ে ব্র্যাকেট দিবেন। ব্র্যাকেট দিয়ে তারপর এখানটায় সেটাকে ব্যবহার করবেন। এবার বুঝছেন ব্যাপারটা? ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ইভেন নাম্বার এটা আসছে, তো দিলাম ফোর। কি আসছে, ইভেন। তারপর আবার আবার দিলাম। এবার দিলাম ফাইভ।
এবার কি আসছে? অড। তো এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, আহ, আচ্ছা আমি একটু কথাটা একটু বলে নেই, কোশ্চেনটা একটু পরে করেন, একটু কাইন্ডলি শুনুন। সেটা হচ্ছে, আপনারা যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে আসছেন, সো আমি ধরে নিলাম আমার ক্লাসের যারা স্টুডেন্ট আছে তারা মেন্টালি যথেষ্ট পরিমাণ ম্যাচিউর। মেন্টালি আমি এইজের কথা বলবো না, কারণ হচ্ছে কারো ম্যাচিউরিটি 60 আপ হলেও আসে না মেন্টালি, যে এইজের মানে ম্যাচিউরিটির ব্যাপারটা। সো যেহেতু প্রোগ্রামিং শিখতে আসছে, আমি ধরে নিব এইখানকার ক্লাসে যারা আসছে তারা যথেষ্ট পরিমাণ ম্যাচিউর। সো আমি যখন একটা টপিক নিয়ে ডিসকাস করছি, ওই টাইমটাতে কেউ কোশ্চেন করবেন না, আপনারা আপনাদের ম্যাচিউরিটিটা বজায় রাখবেন। যখন আমি ডিসকাস করব তখন কোশ্চেন করবেন না, যখন আমি জানতে চাইবো যে আপনারা বুঝছেন কিনা তখন কোশ্চেনটা করবেন। তাহলে আমি আপনারা অ্যান্সারও পাবেন এবং ক্লাসের মাঝখানে ডিস্টার্বও হবে না। কথাটা বুঝছেন আপনারা? সো এটা মেনটেন করার চেষ্টা করবেন, আপনারা যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে আসছেন, যথেষ্ট ম্যাচিউর। সো এবার আপনারা একটু কোশ্চেন করতে পারেন। আপনারা যে যা যা বুঝেননি কোশ্চেন করতে পারেন, নো প্রবলেম। আর একজনকে কোশ্চেন করার সুযোগ দিবেন প্রথমে, সেই কোশ্চেনের অ্যান্সারের মাধ্যমে বাকি 10 জনের কোশ্চেন কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে যায়। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন, যে সবাই কিন্তু একসাথে টাইপ করবেন না, যে একটা কোশ্চেন লিখে ফেলছে সেই কোশ্চেনটার অ্যান্সার করার সুযোগ দিন আমাকে। এক্স এর আগে আইএনটি দিলে হ্যাঁ এক্স কে আপনি কনভার্ট করতে পারেন, সেটাও কোনো সমস্যা না। এক্স কে আপনি কনভার্ট করে সেটাকে ব্যবহার করতে পারেন। আচ্ছা, আহ আশেফ তানজের আমিন, আপনার কোশ্চেনটা খুবই চমৎকার। আপনার কোশ্চেনটা খুবই চমৎকার। আসেফ, আচ্ছা ঠিক আছে আসেফ, আপনার কোশ্চেনটা ভেরি নাইস। কোশ্চেনটা আমার পছন্দ হয়েছে। এবং সবাই একটু শুনুন। আহ, সে আপনি কোশ্চেন করেছেন যে কেউ যদি ইন্টিজার না দিয়ে স্ট্রিং দেয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানটা একটা এরর দিবে। যদি আপনি স্ট্রিংটা দেন সেক্ষেত্রে এটা এরর দিবে। আপনি আগে দেখাই এররটা। যেমন গিভে নাম্বার দিলাম ইউ, হ্যাঁ, এক্ষেত্রে একটা এরর দিয়েছে যে ইউ কে টাইপে কনভার্ট করা যায় না। সো এই ব্যাপারটা সলিউশন পেতে গেলে আপনাকে এক্সেপশন হ্যান্ডলিং এর ক্লাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, অর্থাৎ অনেক পরে। এটা কোর্সের প্রায় শেষের দিকে আমরা এক্সেপশন হ্যান্ডলিং নিয়ে কাজ করব, আর সেইখানটা এটা সলিউশন আপনাকে দিয়ে দিব। কথাটা বুঝছেন? কোশ্চেনটা খুবই চমৎকার ছিল, ধন্যবাদ আপনাকে। এবং এক্সেপশন হ্যান্ডলিং এর ক্লাস পর্যন্ত আপনি এই কোশ্চেনটা মাথায় ধরে রাখবেন, যাতে সেই ক্লাসে আপনি আমাকে আবার কোশ্চেনটা করতে পারেন। এটা আপনার দায়িত্ব। আচ্ছা, এখন তাহলে আর তেমন কোনো কারো কোশ্চেন নেই? ওকে, তো আমরা একটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলছি, একটু খেয়াল করুন। সেটা হচ্ছে স্টেটমেন্ট এবং এক্সপ্রেশনের মধ্যে পার্থক্যটা কি। এইখানটায় ক্লাসে যারা যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, স্টেটমেন্ট এবং এক্সপ্রেশনের মধ্যে পার্থক্য কে কে জানেন? আমাকে একটু জানান তো।
ওকে, ইভান জানেন। তারপর জাহিদ হাসান জানেন না। আসেফ জানেন। উমর জানেন, জানেন না। ওকে, অনেকেই জানেন অনেকেই জানেন না, এটা অনেকটা 50-50 সিচুয়েশন। সো ব্যাপার না, এখন আমি জানিয়ে দিচ্ছি। আচ্ছা, এই লাইনটা একটু পড়ার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথম যে লাল লেখাটা আছে সেটা একটু পড়ার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন। আচ্ছা, 70। উমার বলছে 75 জানে না, নো প্রবলেম উমার। এক্সপ্রেশন স্টেটমেন্ট, সব এক্সপ্রেশনই স্টেটমেন্ট, কিন্তু সব স্টেটমেন্ট এক্সপ্রেশন না। যে স্টেটমেন্ট কোনো রেজাল্ট দেয় না, দেয় তাই এক্সপ্রেশন। যে স্টেটমেন্ট রেজাল্ট দেয় তাই কিন্তু এক্সপ্রেশন। এই পর্যন্ত বুঝতে পারলেই কিন্তু হলো। এই যে খেয়াল করুন, এখানটায় কি লিখলাম, যে স্টেটমেন্টটা রেজাল্ট দেয় তাই কিন্তু এক্সপ্রেশন। এই কথাটার মানে হচ্ছে আপনি যাই লিখছেন কোডে সবই কিন্তু স্টেটমেন্ট। কথা বুঝছেন? আপনি কোডে যাই লিখছেন সবই স্টেটমেন্ট, কিন্তু সবগুলো এক্সপ্রেশন না। এবার খেয়াল করুন, আমি এইখানটায় লিখলাম 5 প্লাস, সরি, 5+3, এটা কি কোনো রেজাল্ট উৎপন্ন করবে? আমাকে একটু বলেন তো, এটা কি আমাকে কোনো রেজাল্ট দিবে? আচ্ছা, সবাই বলছে না, আসলে এটা একটা রেজাল্ট দিবে। কে বলছে না? 5 এবং 3 যোগ করে সে আমাকে 8 দিবে, এবং সেই রেজাল্টটা আমি যে কোনো ভেরিয়েবলের মধ্যে রাখতে পারবো। যেমন এক্স এর মধ্যে রাখলাম, এক্স ইকুয়াল 5+3। তাহলে এই যে এটা লিখলাম, এটা কিন্তু একটা এক্সপ্রেশন, এটা আমাকে রেজাল্ট দিচ্ছে। কিন্তু এখন আমি লিখলাম প্রিন্ট এক্স, এটা কি আমাকে কোনো রেজাল্ট দিবে? এটা আমাকে কোনো রেজাল্ট দেয়? প্রিন্ট এক্স? আচ্ছা, সবাই বলছে দেয়, ম্যাক্সিমাম বলছে দেয়, আবার কেউ কেউ বলছেন না। ওকে, যারা না বলছেন তারাই রাইট, এবং যারা দেয় বলছেন তারাই ভুল। কেন? সে আসলে কোনো রেজাল্ট দেয় না, সে তার কাজ হচ্ছে টার্মিনালে শুধুমাত্র প্রিন্ট করা। টার্মিনালে প্রিন্ট করা, সে রেজাল্ট দেয় না। সে যেটা করে সেটা হচ্ছে টার্মিনালে প্রিন্ট করে। এই যে মনে করেন প্রিন্ট এক্স, এটা থেকে এমন কিছু আসে যেটা আমি আহ, যেটা আমি কোনো ভেরিয়েবল নিতে পারবো। ধরেন এখানটায় ওয়াই একটা ভেরিয়েবল নিলাম, ওয়াই এর মধ্যে আমি কি প্রিন্ট এক্স এর মধ্যে এমন কিছু আছে যেটা ওয়াই এর মধ্যে নিতে পারবো? পারবো না তো। তাহলে এটা কোনো আমাকে ভেরিয়েবল কোনো ভ্যালু দেয় না যেটা আমি কোথাও রাখতে পারবো। সো এই কারণে এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, এক্সপ্রেশন না। কিন্তু আবার প্রত্যেকটা লাইনেই এক একটা স্টেটমেন্ট। কথা বুঝছেন? তার মানে কি, সব স্টেটমেন্ট এক্সপ্রেশন না, কিন্তু সব এক্সপ্রেশনই স্টেটমেন্ট। বুঝছেন কথা? ওকে, তাহলে এখন ক্লিয়ার সবাই স্টেটমেন্ট এবং এক্সপ্রেশনটা? ওকে, তো যারা আগে থেকেই জানতেন তাদের সাথে কি আমার সাথে মিলেছে? একটু আমাকে বলেন। ওকে, থ্যাংক ইউ শামিম, সরি সামিয়া। সুসময় খান, মিরন, আমি যেটা বলবো সেটা হচ্ছে আহ, একটু আপনি ক্লাসটা রিপিট করলে আপনি বুঝতে পারবেন। আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি, যারা আগের ব্যাচে ক্লাসগুলো করে আসছে তারা কিন্তু এভাবে করে ক্লাসগুলো রিপিট করে আসছে। এবং এই রিপিট করার জন্য আমরা কিন্তু ক্লাসের শিডিউলগুলো এমনভাবে নিয়েছি যে যাতে একটা দিন আপনারা সময় পান রিপিট করার জন্য। সো ক্লাসে বারবার আমাকে দিয়ে রিপিট না করিয়ে আপনারাই ক্লাসগুলো রিপিট করুন, সেটা আপনাদের জন্য সব থেকে বেশি ভালো হবে। যেটা মানে আমি আমার প্রিভিয়াস ক্লাসের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো
ব্যাপারটা হচ্ছে কেমন, ব্যাপারটা হচ্ছে আহ, সব পাখিরই কিন্তু পাখা আছে, সব পাখিরই পাখা আছে, কিন্তু পাখাযুক্ত সব প্রাণী কিন্তু পাখি না, ঠিক না? তেলাপোকারও কিন্তু পাখা আছে, মশারও পাখা আছে, মাছিরও পাখা আছে, কিন্তু এরা কি পাখি? এরা তো পাখি না। তো ব্যাপারটা হচ্ছে এমন, সব এক্সপ্রেশনই স্টেটমেন্ট, কিন্তু সব স্টেটমেন্ট এক্সপ্রেশন না। আহ এক্সাম্পলটা সেই দিলাম, থ্যাংক ইউ। মাহবুব শিবাত, থ্যাংক ইউ। তো এই যে প্রিন্ট স্টেটমেন্টটা শুধুমাত্র টার্মিনালে এটা প্রিন্ট দেয়, আর কিছুই করে না, সে কোনো ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে পারে না, কিছু করতে পারে না। সো এটা কিন্তু একটা, তারপর একটু খেয়াল করুন, এই যে ইফটা, ইফেলস, ইফেলস কিন্তু অলরেডি আমরা একটা এক্সাম্পল দিয়ে ফেলেছি। ইফেলসের একটা এক্সাম্পল অলরেডি দেয়া দেয়া হয়ে গেছে। যেমন ইফের মধ্যে কি থাকে, কন্ডিশনাল একটা এক্সপ্রেশন থাকে, সেই কন্ডিশনাল এক্সপ্রেশনটা যদি ট্রু হয় তাহলে সে এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, এবং যদি ফলস হয় সেটা এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। সো এটা কিন্তু অলরেডি আপনারা জেনেই গিয়েছেন, ঠিক না? আচ্ছা, এখানটায় কিন্তু এটাকে বলে ফ্লো চার্ট। এখানটায় যেটা আছে সেটা হচ্ছে ফ্লো চার্ট। তো আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে, যারা প্রোগ্রামিং করতে পারে তারা ফ্লো চার্টটা অটোমেটিক করতে পারবে। অনেকেই যেটা করে সেটা হচ্ছে ফ্লো চার্ট থেকে প্রোগ্রামিংটা শিখে। আমি একটু উল্টাভাবে শিখাই আর কি, প্রোগ্রামিং থেকেই ফ্লো চার্ট। যেমন হচ্ছে কন্ডিশন, কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে একটা স্টেটমেন্ট, আর কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আরেকটা স্টেটমেন্ট, যেটা এটা দেখেও বোঝা যায়, ঠিক না? আবার প্রোগ্রামিং দেখেও কিন্তু বোঝা যায়। ওকে, থ্যাংক ইউ হান্নান। আমরা এখন ইফ এলস, ইফ ইলিফ এলস, এই প্রোগ্রামটা একটু বোঝার চেষ্টা করি। তো প্রথমে আমি আসলে স্ট্রাকচারে একটু পরেই যাই, আমরা একটু আহ, প্রথমে কোডিং এ যাই। যদিও প্রথমে কোডিং এ যাওয়াটা আসলে অনেকেই ঠিক মনে করেন না, কিন্তু আমার কাছে কেন জানি এটাই ভালো লাগে। এটাই মানে আমার কাছে মনে হয় এটাই সব থেকে সহজ পদ্ধতি বোঝানোর জন্য। তো একটা নাম্বার মনে করেন আমি ব্যবহারকারীর কাছে এটা নাম্বার নিলাম, সেটা কি নেগেটিভ নাম্বার, না পজিটিভ নাম্বার, না জিরো, সেটা আমরা ডিফাইন করব। কথাটা বুঝছেন? তো সেটা ডিফাইন করার জন্য আমরা কি করলাম, আরেকটা নিলাম, ইলিফ। তো ব্যবহারকারী একটা নাম্বার দিল, সেই নাম্বারটা মনে করেন আমি চেক করলাম। এখন একটা নাম্বার জিরো, শূন্য থেকে ছোট বা শূন্য থেকে বড়, সেটা আমি কিভাবে ডিফাইন করব? সেটা আমাকে ডিফাইন করতে গেলে আমাকে বেশ কয়েকটা লজিক অ্যাপ্লাই করতে হবে অ্যাট এ টাইম, ঠিক না? আপনারাই বলেন। কন্ডিশন তো ঠিকই আছে, সবই কন্ডিশন, কিন্তু আমার এই ক্ষেত্রে তো বেশ কয়েকটা লজিক অ্যাপ্লাই করা লাগবে। তো যখন আমার একাধিক লজিক বা একাধিক কন্ডিশন দেওয়া লাগবে, সেই ক্ষেত্রে আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ইফ এলস, এবং সেটাকে পাইথনের ভাষায় ইলিফ বলে, অন্যান্য প্রোগ্রামের ভাষায় সেটাকে বলে ইফ এলস, সরি এলসিফ বলে। অন্যান্য প্রোগ্রামিং ভাষায় সেটাকে এলসিফ বলে, কিন্তু পাইথনের ভাষায় সংক্ষেপে এটাকে ইলিফ বলে। কথাটা বুঝছেন? তো এখন আমরা দেখি সেই ইলিফটা কেমন। প্রথমে থাকবে ইফ, তারপর একটা ইলিফ, তারপর এলস। ইফ এলসে থাকে কি, শুধুমাত্র ইফ থাকে, তারপর একটা এলস থাকে, মাঝখানে কোনো ইলিফ থাকে না। কিন্তু পাইথনে যেটা থাকে সেটা হচ্ছে ইফ, ইলিফ এবং এলস। তো ইফ এর মধ্যে কন্ডিশন দেওয়া যায়, এলস এর মধ্যে ইফ, ইলিফের মধ্যে একটা কন্ডিশন দেওয়া যায়, কিন্তু এলস এর মধ্যে কোনো কন্ডিশন দেওয়া লাগে না। অর্থাৎ ইফ এক্সিকিউট না হলে ইলিফ হবে, ইলিফ না হলে এলসটা অটোমেটিক হয়ে যাবে, এটা কোনো কন্ডিশন লাগে না। বুঝছেন ব্যাপারটা? তো আমরা দেখি তাহলে আমরা কিভাবে কি করব। প্রথমে আমি কি করলাম, চেক করলাম নাম্বারটা কি জিরো কিনা। যে ব্যবহারকারী একটা সংখ্যা দিল, সেটা চেক করলাম জিরো কিনা। তো যখন যদি সেটা জিরো সমান হয় তাহলে আমি বলে দিলাম ইউর গিভেন নাম্বার ইজ জিরো। তারপর যদি নাম্বারটা ঋণাত্মক হয়, অর্থাৎ শূন্য থেকে ছোট হয়, তখন আমি বললাম ইউর গিভেন নাম্বার ইজ মাইনাস, অর্থাৎ তুমি যে সংখ্যাটা দিয়েছো সেটা একটা ঋণাত্মক সংখ্যা।
তারপর সে ঋণাত্মক সংখ্যাও দিল না, শূন্য দিল না, বাকি সব ক্ষেত্রে বলে দিলাম যে ইউর গিভেন নাম্বার ইজ প্লাস অর্থাৎ পজিটিভ। তো এটা একটু রান করে দেখাই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। আচ্ছা, এখানটা লিখতে হবে পাইথন ওকে। তো কি আসছে? গিভে নাম্বার। তো গিভে নাম্বারের মধ্যে আমি দিলাম প্রথমে জিরো, জিরো দেওয়ার পর কি আসছে? ইউর গিভেন নাম্বার ইজ জিরো। আবার রান করি। এবার আমি দিলাম মনে করেন -5, কি আসছে? ইউর গিভেন নাম্বার ইজ মাইনাস। তারপর মনে করেন আমি দিলাম শুধুমাত্র 5, ইউর গিভেন নাম্বার ইজ পজিটিভ। ব্যাপারটা বুঝছেন সবাই? ইলিপটা কখন ব্যবহার করবেন? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। এবার আরেকটা ইন্টারেস্টিং কথা বলি। আপনি কিন্তু ইলিপ একাধিকবার ইউজ করতে পারবেন, ইলিপটা একাধিকবার ইউজ করতে পারবেন। যেমন মনে করেন আপনি পরীক্ষার রেজাল্ট দেওয়ার একটা প্রোগ্রাম তৈরি করছেন। তো পরীক্ষার রেজাল্ট 80 থেকে 100 এর মধ্যে পাইলে সেটাকে কি বলে? A+। তারপর 80 থেকে 70 পর্যন্ত সেটাকে কি বলে? এ বলে। থ্যাংক ইউ। তারপর 70 থেকে মনে হয় 69 নাকি, সরি 70 থেকে কত, 60 পর্যন্ত হিসাব করা হয়। 70 থেকে 60 পর্যন্ত মনে হয় A-। আচ্ছা, 69 থেকে 60। ওকে, 69 থেকে 60 পর্যন্ত A-। তো ঠিক এভাবে এভাবে করে আপনার একটা মানে পরীক্ষার রেজাল্ট নাম্বার দেওয়ার সাথে সাথে সে কোন গ্রেড পাইছে সেই রেজাল্টটা বের করে একটা প্রোগ্রাম তৈরি করবেন ইফ ইলিপ ব্যবহার করে। এটা কি পারবেন না সবাই? এটা আপনাদের হোম টাস্ক, জিপিএ ক্যালকুলেটর। ওকে, হ্যাঁ, চ্যালেঞ্জটা গ্রহণ করুন। প্রোগ্রামিং মানেই চ্যালেঞ্জ। আপনাকে একটু দেখিয়ে দেওয়া হবে, বাকিটা ইয়েস, অ্যাকসেপ্টেড, থ্যাংক ইউ। ওকে, তো এটা কাজটা করে আপনারা গ্রুপে জানিয়ে দিবেন। ওকে, থ্যাংক ইউ ফাতেমাতুজ জোহরা মিম। অ্যাকসেপ্টটা গ্রহণ করে আপনি যে রেজাল্টটা হবে সেটা গ্রুপে জানিয়ে দিবেন, ফেসবুক গ্রুপে। ওকে, তো বুঝলাম আপনারা সবাই সাহসী প্রোগ্রামার, সাহস আছে সবার। সো ট্রাই করতে থাকেন। প্রোগ্রামার হইতে গেলে কিন্তু এটা চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করা লাগবে। তারপর আমরা এবার আসি মানে সিনট্যাক্সে। সিনট্যাক্সটা একটু ফলো করুন, সিনট্যাক্সটা এবার আপনারা অটোমেটিক বুঝতে পারবেন। সো আমাকে আর নতুন করে বলা লাগবে না। এই যে কন্ডিশন থাকবে একটা ইফের সাথে, তারপর স্টেটমেন্ট থাকবে, সেই কন্ডিশনটা যদি ফিল আপ হয়, এলিভের সাথে ঠিক একইভাবে আবার কন্ডিশনাল এক্সপ্রেশন থাকবে, আবার স্টেটমেন্টস থাকবে। এখানটায় ডট মানে হচ্ছে অনেক হতে পারে পরবর্তীতে, ঠিক আছে। তারপর এলস স্টেটমেন্ট, এলসের জন্য আরেকটা, যেখানটায় আপনার কোনো ধরনের লজিক ছাড়া আপনি বলতে পারবেন আহ, যদি উপরগুলোর সাথে না মিলে তাহলে এটাই হবে। ঠিক এইভাবে করে আপনার একটা সফটওয়্যার তৈরি করবেন। তারপর আসেন নেস্টেড ইফ। আচ্ছা, একটু খেয়াল করুন, এখানটায় একটা জলছাপ দেওয়া পাখির বাসা আছে, সবাই খেয়াল করেছেন? একটা পাখির বাসা আছে জলছাপে। ওকে, তো নেস্ট শব্দটার বাংলা হচ্ছে পাখির বাসা, ঠিক না? নেস্ট শব্দটার বাংলা পাখির বাসা। তো পাখির বাসা এখানটা কেন আসলো ইপের মধ্যে? সবার কোশ্চেন থাকতে পারে যে আমরা তো শিখতে আসছি ইপ, এখানটা আবার পাখির বাসা কেন আসলো? নেস্টেড ইপ। তো নেস্টেড ইপটা কেন আসলে একটু খেয়াল করুন, পাখির বাসার খড়গুলো কেমন থাকে? লেয়ার লেয়ার, যে একটা খড় আছে এখানটা আরেকটা খড় আছে, এখানটা আরেকটা খড় আছে, এখানটা আরেকটা, এখানটা আরেকটা, ঠিক এভাবে লেয়ার লেয়ার থাকে। এভাবে লেয়ার লেয়ার থেকে সেটা কিন্তু একটা পাখির বাসা তৈরি করে, ঠিক না? রাইট, একটার ভিতরে আরেকটা কন্ডিশন, রাইট। তো যখন আমাদের
ইফ এর মধ্যে এরকম করে লেয়ার লেয়ার করে ইফ গুলো থাকবে, একটা ইফের মধ্যে একটা ইফ, তখন কিন্তু আমরা সেটাকে বলবো নেস্টেড ইফ। ব্যাপারটা বুঝছেন সবাই? যখন একটা ইফের ভেতরে আরেকটা ইফ থাকবে সেটাকে বলা হবে নেস্টেড ইফ। সো আমরা একটা এক্সাম্পলে যাই আবার। নেস্টেড ইফের এক্সাম্পলে যাই। তো এখানটা একটা এক্সাম্পল দেওয়া আছে নেস্টেড ইফের। এই এক্সাম্পলটা আমি প্রথমে রান করব না, আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করব এক্সাম্পলটা আসলে কি জিনিস, ছবি এঁকে এঁকে আর কি। তো খেয়াল করুন, তিনটা সংখ্যা আছে আমার কাছে, এ, বি এবং সি। আপনাকে বলা হয়েছে এমন একটা সিস্টেম তৈরি করো যেখান থেকে জানা যাবে এ বি সি এর মধ্যে সব থেকে বড় সংখ্যাটা কে। আপনি কি করবেন বলেন তো? প্রথমে আপনি এ এবং বি এর মধ্যে চেক করবেন। তো প্রথমে আমি কি করলাম, ইফ এ ইজ লেস দেন বি, এটা যদি বি এর থেকে ছোট হয়, তো এটা যদি সত্য হয় তাহলে কে বড় আমাকে বলুন তো? এটা সত্য হওয়া মানে কে বড়? বি বড় নিঃসন্দেহে। সো আর এটা মিথ্যা হওয়া মানে কে বড়? এ বড়। থ্যাংক ইউ। তো একটু খেয়াল করুন, যদি বিটা বড় হয় তাহলে এখানকার লুপটা এক্সিকিউট হবে। যদি বিটা বড় হয় তাহলে এখানকার লুপটা এক্সিকিউট হবে। আর যদি এটা বড় হয় তাহলে এখানকার লুপটা এক্সিকিউট হবে। সরি, লুপ না, কি বলবো, ব্লকস, এখানকার কোডগুলো আর কি। হ্যাঁ, এখানকার কোডগুলো এক্সিকিউট হবে, আর নতুবা অর্থাৎ এ বড় হলে এখানকার কোডগুলো এক্সিকিউট হবে। তো বিটা তো বড়, আমি পেয়েই গেছি মনে করেন। যদি বিটা বড় হয় তাহলে এখানকার কোডগুলো এক্সিকিউট হবে, তাহলে বি বড় আমি পেয়ে গেছি ধরে নিন। তো যদি বিটা বড় হয় তাহলে কি হবে, ইফ এবার বি কে চেক করা হবে সি এর সাথে, বি ইজ লেস দেন সি। বি যদি সি এর থেকে বড় হয় তাহলে কে বড় আমাকে বলেন তো? সি বড় নিঃসন্দেহে। অর্থাৎ এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে সিটাই বড়। প্রিন্ট সি, সি কে প্রিন্ট করবে। আবার এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে কে বড়? তাহলে বি বড়। এলস প্রিন্ট বি। একইভাবে এইখানটা একটু খেয়াল করুন, আমার এইখানটায় যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে কে বড়? এ বড়। তাহলে আমি এ কে এবং এ কে এখন কার সাথে চেক করব? সি এর সাথে। থ্যাংক ইউ ফাতেমাতুজ জোহরা, থ্যাংক ইউ। জীবন দাস, সবাই দেখি সঠিক অ্যান্সার দিচ্ছে, সবাইকে ধন্যবাদ। সো তাহলে এখন আমি সি এর সাথে চেক করব। ইফ এ লেস দেন সি, যদি এটা সি এর থেকে ছোট হয় তাহলে কে বড়? প্রিন্ট সি। আর যদি এটা মিথ্যা হয় তাহলে কে বড়? এ বড়। তো এই প্রোগ্রামটা সবাই বুঝছেন? এটাই হচ্ছে আসলে নেস্টেড। এই যে একটা ইফ এর মধ্যে আমি আরেকটা ইফ ইউজ করলাম, এটাই কিন্তু নেস্টেড। এই প্রোগ্রামটা আসলে অন্যভাবেও সলিউশন করা যায়, আরো সহজে করা যায়, বাট নেস্টেড ইফটা বোঝা ইম্পর্টেন্ট। যে একটা ইফের মধ্যে আপনি আরেকটা ইফ কিভাবে ইউজ করবেন সেটা বোঝাটা ইম্পর্টেন্ট। সো আমি নেস্টেড ইফ বোঝানোর জন্য কিন্তু এই প্রোগ্রামটা ব্যবহার করছি। আপনারা নেস্টেড ইফটা বোঝার চেষ্টা করুন। সো আপনারা একটু খেয়াল করুন, তিনটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় হচ্ছে সেই সংখ্যাটা কিন্তু প্রিন্ট করবে এখানটায়। ইভান, আপনি যে কথাটা বলছেন সেটা ঠিক আছে, বাট ঠিক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা আসলে ওভাবে করে ব্যাপারটা নিয়ে থিঙ্ক করব না। আমরা এখানটায় যেটা থিঙ্ক করবো সেটা হচ্ছে ইফ এলসটা বুঝেন কিনা, আর নেস্টেড ইফ এলসটা বুঝেন কিনা। সো এই ব্যাপারগুলো ইগনোর করে যান এই মুহূর্তে।
আপনি যেটা বলেছেন সেটা ঠিক আছে, বাট এই মুহূর্তে ইফ এলস বোঝাটা ইম্পর্টেন্ট। নেস্টেড ইফটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করুন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করুন। কন্ট্রোল এস। ওকে, সবাই একটু খেয়াল করুন, আমি যখন এটা লিখছি তখন কত আসছে, হাইয়েস্ট নাম্বার কত, 64। তো এখন মনে করেন আমি এখানটায় কি করলাম, 73 বানাই দিলাম প্রথমে এটাকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম 73। এবার দেখুন সে কি রেজাল্ট দেয়। আমাকে সে এবার 73টা রেজাল্ট দিচ্ছে। তো ব্যাপারটা বুঝছেন সবাই? আচ্ছা, এখানটায় একটু কমপ্লেক্স ভাবে লেখা আছে জিনিসটা, এটা নিয়ে আমি একটু পরে ডিসকাস করব। আমি জাস্ট ABC এভাবে করে লিখি। এখানটায় যে ডিসকাশনটা দেওয়া আছে সেটা একটু কমপ্লেক্স। হ্যাঁ, প্রিন্টের ভিতর এটা এটা নিয়ে আমি পরবর্তী একটা ক্লাসে ডিসকাস করব আপনাদের সাথে। এটা হচ্ছে আসলে ফরম্যাটিং। তো এটা ব্যবহার না করে আপনি যেটা করবেন, সরাসরি আপনি ABC দিয়েও কাজটা চালিয়ে নিতে পারেন। এটা নিয়ে আমি পরবর্তী ক্লাসে ডিসকাস করবো আপনাদের সাথে, যখন আমি আহ, প্রত্যেকটা মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডেটা টাইপ নিয়ে ডিসকাস করবো, সেইখানটা এটা নিয়ে ডিসকাস করবো আপনাদের সাথে। ফরম্যাটের স্ট্রিং, রাইট? তো এমনিতেই নেস্টেড ইফটা বুঝছেন সবাই? আমাকে ওটা জানান। এটা ইম্পর্টেন্ট, নেস্টেড ইফটা বুঝে ইম্পর্টেন্ট এই ক্লাসে। ওকে, থ্যাংক ইউ। এবার কারো কোশ্চেন থাকলে ক্লাস রিলেটেড কোশ্চেন করতে পারেন, আর কোনো সমস্যা নেই। এখন কোশ্চেন করুন, আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, আপনি যে কোশ্চেনটা করেছেন সেটা আজকের ক্লাস রিলেটেড কোশ্চেন না। আজকের ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনটা করুন। আসেফ, আপনি কি বুঝছেন আমার কথা? সো এইভাবে করে কেউ কোনো মানে বিক্ষিপ্তভাবে কোশ্চেন করবেন না। বিক্ষিপ্তভাবে কোশ্চেন করলে সেটা হচ্ছে ক্লাসের জন্য যথেষ্ট পরিমাণ ক্লাসের হ্যাম্পার হয়। আপনারা যদি এ ধরনের কোশ্চেন করেন সেটা গ্রুপে জানান, সমস্যা নেই। আচ্ছা, নেস্টেড ইফ ও নেস্টেড ইফটা কোথায় কোথায় লাগবে, নেস্টেড ইফ আপনি কোথায় কোথায় ব্যবহার করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে, যে আপনি কি কি কাজে নেস্টেড ইফটা ব্যবহার করতে পারেন। যেমন একটু আগে আমি যে এক্সাম্পলটা দিয়েছি সেটা নেস্টেড ইফ ছাড়াও করা যায়। সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার উপর, আপনি প্রবলেমটা কিভাবে অ্যানালাইসিস করছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনি কি নেস্টেড ইফ দিয়ে করবেন না অন্য কোনো লজিক অ্যাপ্লাই করে করবেন। সো এই ব্যাপারটা সঠিক করে বলা যায় না। কোডগুলো আমি গ্রুপে একটু পরে দিয়ে দিব। সো ডোন্ট ওয়ারি, একটু পর আমি গ্রুপে কোডগুলো দিয়ে দিব, শেয়ার করে দিব। আপনারা গ্রুপে কানেক্টেড থাকবেন। MD5 আপনি প্র্যাকটিস করতে থাকেন। কনফিউশন দূর করার একমাত্র ওয়ে হচ্ছে প্র্যাকটিস করা। প্র্যাকটিস করা ছাড়া আপনি কোনোভাবে কনফিউশন দূর করতে পারবেন না। বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে। প্রচন্ড বৃষ্টি বলবো না, একটা ঝড় আর কি। আচ্ছা, সব জায়গায় কি বৃষ্টি হচ্ছে এখন? আমি তো ঢাকায় আছি, ঢাকাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। সব জায়গায় হচ্ছে না? আচ্ছা, কোথায় কোথায় হচ্ছে না আমাকে জানান। আর কোথায় কোথায় হচ্ছে তাও জানান। মিরপুর হচ্ছে, ওকে নাইস। টঙ্গী হচ্ছে, রাজশাহী, ইয়েস, ওকে থ্যাংক ইউ। যারা যারা না জানাচ্ছেন তারাও একটু জানাই দেন কোথায় হচ্ছে না। চিটাগাং হচ্ছে না, ওকে। উত্তরা হচ্ছে, বসুন্ধরা হচ্ছে, ওকে। কেরানীগঞ্জ হবে, ওকে। টাঙ্গাইল বৃষ্টি হচ্ছে না, ওকে।
রাজবাড়িতে হচ্ছে না। আচ্ছা, এখন আমার একটা কোশ্চেনটা হচ্ছে, আজকের ক্লাস রিলেটেড কারো আর কোনো কোশ্চেন নাই, অর্থাৎ ক্লাসের যত টপিক ছিল সব আপনারা ক্লিয়ার করে বুঝছেন। আর না বুঝতে পারলে আমাদের পরবর্তী, আচ্ছা আমরা কি আগামী ক্লাসটা রিকভারি ক্লাস নিব? ক্লাসগুলো কি আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে? আমার মনে হচ্ছে ডিফিকাল্ট না। সো তাহলে আমরা রিকভারি ক্লাসটা আরো পরে নেই। তাহলে আমরা রিকভারি ক্লাসটা আরো পরেই নেই। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বেশি বেশি করে ক্লাসগুলো রিপিট করতে থাকুন। আচ্ছা, স্মরণ একটা কোশ্চেন করেছেন, প্রিন্টের পর ফার্স্ট ব্র্যাকেট না দিলে কি হবে? আচ্ছা, হবে না। এটা হচ্ছে একটা ফাংশন, ফাংশন যখন আপনি কল করবেন তখন ফার্স্ট ব্র্যাকেট দিতেই হবে আপনাকে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। পরবর্তী অনেক ক্লাস আছে, এসব ব্যাপারগুলো নিয়ে আমরা ওসব ক্লাসগুলোতে কথা বলবো। সো ডোন্ট ওয়ারি, ক্লাস কন্টিনিউ করতে থাকুন। সব কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন ক্লাসে। এই ক্লাসে না হলে অন্য ক্লাসে, অন্য ক্লাসে না হলে অন্য ক্লাসে, সব কোশ্চেনের অ্যান্সার পাবেন। হ্যাঁ, রিপিট করলে অনেক নতুন নতুন ইনফরমেশন বের হচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি, আমরা একটু আমি একটু কথাটা বলি। সেটা হচ্ছে, আমরা কিন্তু 100% 1 ঘন্টা মনোযোগী হতে পারি না। আমি অনেক কথাই বলি যেগুলো আপনি মিস করে যান, কিন্তু যখন আপনি রিপিট করেন তখন এই মিসিং যে ওয়ার্ডগুলো বা মিসিং যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো যার কারণে এই যে ক্লাসগুলো রিপিট করা, সেই ক্লাসগুলো কিন্তু ইনফরমেশন কিন্তু ক্লাসে আমি দিয়েই দেই, সেই ইনফরমেশনগুলো রিপিট করার মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যান সেগুলো। সো আমি আমাকে বারবার যদি আপনারা কন্টিনিউ করান তাহলে কিন্তু আপনাদেরই ক্ষতি। ক্লাস আমি খুব দ্রুত আগাইতে পারবো না, কিন্তু আপনারা যদি কন্টিনিউ করে যান সেটা আপনারাই বেনিফিটেড, তাড়াতাড়ি শিখতে পারবেন। আহ আবুল ফজল, হ্যাঁ, প্রোগ্রামিং এর ক্ষেত্রে সেলফ লার্নিংটা ভেরি ইম্পর্টেন্ট। প্রোগ্রামিং এর ক্ষেত্রে সেলফ লার্নিং ছাড়া আসলে পসিবলই না প্রোগ্রামিং। আচ্ছা, আমার এফবিটা, এফবি হচ্ছে আমার, আহ, আমার এফবিটা দিয়ে দিলাম। মাহবুব শিপাত, আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমার স্টাডি কমপ্লিট হয়েছে কিনা? আহ আপনার কি মনে হচ্ছে আমাকে দেখে?